আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। গতকাল আপনাদের বলেছিলাম পিনাকা গাইডেড মিসাইল ডিপ্লয় করেছে ভারত সরকার অসম মণিপুর সীমান্তে এবং সঙ্গে ৩৫,০০০ সেনা সেখানে ইতিমধ্যে ডিপ্লয় করেছে। সরাসরি বাংলাদেশের ইন্টেলিজেন্স সার্ভিস বারবার তাদের সমস্ত মিডিয়া চ্যানেলগুলোতে সম্প্রচার করছে। ভারত সরকার কিন্তু সেটা বিরোধিতা করেনি। ভারত সরকার একবারের জন্য বলেনি যে বাংলাদেশ ইন্টেলিজেন্স বা বাংলাদেশের মিলিটারি জেনারেলরা যে কথাগুলো বলছেন সে কথাটা সর্বৈব ভুল। অর্থাৎ অসম এবং মণিপুরের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বর্ডারে ৩৫,০০০ সেনা সেখানে বসে রয়েছেন এবং শুধু তাই নয়, সেখানে পিনাকা গাইডেড মিসাইল ৭০০ কিলোমিটার রেঞ্জ, ৭০০ থেকে ৭৫০ কিলোমিটার, যে কোনো সময় সেটা অ্যাটাক করতে পারে সেই রকম মিসাইল সেখানে ডিপ্লয় করেছে ভারত সরকার। ভারত সরকারের তরফ থেকে, ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রক থেকে কোনো তার বিরোধিতা নেই, যদিও বাংলাদেশের সমস্ত ইলেকট্রনিক্স মাধ্যমে সেই সম্প্রচার হচ্ছে। আজকে আমি আরও একটা খুব খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পেশ করব। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো যুদ্ধ স্ট্র্যাটেজিক ওয়ার হয়। ওই আগেকার দিনে গাদা বন্দুক কামান নিয়ে একদম যুদ্ধ করতে যাচ্ছে সেনারা, সেই যুদ্ধটা এখন প্র্যাকটিক্যালি বন্ধ হয়ে গেছে। এখন স্ট্র্যাটেজিক ওয়ার্ক, আর তার সঙ্গে চলছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। অর্থাৎ মানসিকভাবে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের ওপর কীভাবে প্রভাব বিস্তার করতে পারে, কীভাবে সমরাস্ত্র সাজাতে পারে এবং কীভাবে বিধ্বস্ত করতে পারে মানসিকভাবে একটা রাষ্ট্র ব্যবস্থাকে। যে দেখুন, যেদিন থেকে মোহাম্মদ ইউনূসের সরকার, বৈষম্য বিরোধী একদল জামাতের ছাত্ররা যখন ওই সরকারে গিয়ে বসছেন, তারা দুটো বেসিক প্ল্যান নিয়েছে। প্রথমত, সেখানকার সমস্ত মিডিয়াকে ডেকে তারা নির্দেশ দিয়ে দিয়েছেন যে আমাদের সুরে কথা বলতে হবে এবং বলতে হবে ভারত বিদ্বেষটাকে ছড়াতে হবে, ইনজেক্ট করতে হবে। যেসব টিভি সঞ্চালক বা টিভি সংস্থা তারা সেই সুরে সুর মেলানি, তাদের অ্যাক্রেডিটেশন বাতিল করেছেন, তাদের অফিসে হামলা হয়েছে, সমস্ত তথ্য আপনারা জানেন। আপনারা যদি কোনো ডিজিটাল মাধ্যম বাংলাদেশের খোলেন, সবসময় দেখবেন যে সেখানে সামরিক বিশেষজ্ঞদের বসিয়ে দেওয়া হচ্ছে এবং তারা বলছেন ভারত বিদ্বেষী কথাবার্তা বলছেন এবং ভারতবর্ষের সমরাস্ত্রকে কীভাবে আক্রমণ করা যাচ্ছেন সেই কাহিনী বলছেন। এর পেছনে একটা স্ট্র্যাটেজি আছে। মোহাম্মদ ইউনূসের সরকারের স্ট্র্যাটেজি হচ্ছে যে সাধারণ গরিব মানুষের মধ্যে একদিকে ভারত বিদ্বেষ, আরেক দিক থেকে ভারতবর্ষ যে কোনো সময় বাংলাদেশকে আক্রমণ করতে পারে, এই ভয় এবং ভীতিটা সঞ্চারিত করে দাও, তাহলে মানুষ একত্রিত থাকবে। তাহলে ১২০ টাকা পেঁয়াজ, ১৫০ টাকায় আলু কিনছি ভুলে যাবে, চাকরি হচ্ছে না ভুলে যাবে, ব্যবসা হচ্ছে না ভুলে যাবে, জিনিসপত্রের দাম অগ্নিমূল্য ভুলে যাবে মানুষ। ফলত ভারত বিদ্বেষটাকে ইউএসপি করে, যেটা ভারত ইন্ডিয়া আউট ক্যাম্পেইনটা প্যারিস থেকে বসে রঞ্জন ভট্টাচার্য চালিয়েছিলেন না, আলটিমেটলি সেইটার একটা বৃহত্তর প্ল্যানিং এই মুহূর্তে চলছে। এবং তার আড়ালে হিন্দু নিধনযোগ্য ১,৩০,০০,০০০ হিন্দুকে বিতাড়ন করো, তাদের সম্পত্তি দখল করো, তাদের সমস্ত মন্দিরের থেকে সম্পত্তি যা যা আছে সমস্ত দখল করো, ভীত সন্ত্রস্ত হয়ে যাতে হিন্দুরা বাংলাদেশ থেকে পালিয়ে যায়। ভাবুন তো, চিন্ময় মহারাজ, তার জামিনের শুনানি ছিল গতকাল, একজন আইনজীবী যেতে সাহস পেলেন না। এর আগে ৭০ জন আইনজীবী এর আগের দিন গিয়েছেন, প্রত্যেকের নামে এমন মামলা এর পুলিশ দিয়েছে আইনজীবীদের বিরুদ্ধে। ভাবতে পারেন, কোনো আইনজীবী শেষ পর্যন্ত সাহস করলেন না যেতে। আবার ১ মাস বাদে বিচারপতি ডেট দিয়ে দিল। অর্থাৎ বিচারপতিও আলটিমেটলি গাইডেড বাই মোহাম্মদ ইউনূসের এই মৌলবাদী সরকার দ্বারা কোন রাজত্ব চালাচ্ছে বাংলাদেশে ভাবতে পারেন। সেই সময় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, ভারত কেন ব্যবস্থা নিচ্ছে না? দেখুন, ভারত দুভাবে ব্যবস্থা নিতে পারে। একটা, সমরাস্ত্র ঢুকিয়ে, সৈন্য সামন্ত ঢুকিয়ে সরাসরি ভেতরে গিয়ে যুদ্ধ করতে পারে, যেটা ভারতবর্ষের বিরুদ্ধে যাবে। তার কারণ সারা বিশ্ব বলবে যে কী করছো, একটা বাংলাদেশি সবে কোনো অভ্যুত্থান হয়েছে, এই সময় তুমি বাংলাদেশ অ্যাটাক করে দিলে, ফলে তো ভারতবর্ষের পক্ষে সেটা সম্ভব নয়। দ্বিতীয়ত হচ্ছে সাইলেন্ট কিলিং। এটা বাংলাদেশ কিন্তু অ্যাজিউম করছে। সাইলেন্ট কিলিংয়ের নানান পদ্ধতি আছে, আমি সেটা নিয়ে অন্যদিন প্রতিবেদন পেশ করব। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি বাংলাদেশের যে কোনো ডিজিটাল মাধ্যম, যে কোনো স্যাটেলাইট চ্যানেল আপনি যদি একটু দেখলে বুঝতে পারবেন, সেখানে সবসময় কোনো সমর বিশেষজ্ঞকে বসিয়ে দেওয়া হচ্ছে। শেখ হাসিনাকে যারা পছন্দ করতেন না, তাদের মধ্যে অনেক জামাত আছেন, তাদের মধ্যে অনেক রাজাকার আছেন, তাদের মধ্যে অনেক বিএনপির লোকজন আছেন। ফলত তারা এখন ক্ষোভ থেকে বেরিয়েছেন, বেশি সব বিশেষজ্ঞ হয়ে বসে পড়ছেন, একদম বসে পড়ে তা বিশ্লেষণ করছেন। ভারতকে আমরা এইভাবে অ্যাটাক করতে পারি, চিকেন নেকটা কেটে দিতে পারি, তাহলে 7 সিস্টার না খেতে পেয়ে মরে যাবে। প্রত্যেক দিন এই এক লাইনে বাংলাদেশের ডিজিটাল মাধ্যম, ইলেকট্রনিক্স মাধ্যম কথা বলছে। এবার প্রশ্ন হলো, বাস্তবটা কি? ধরুন, হাসিমারা এয়ারপোর্টের কাছে, মানে শিলিগুড়ি করিডোরের ওখানে 50টা যুদ্ধ বিমানের একটা এয়ারবেস তৈরি করার পরিকল্পনা বাংলাদেশ নিয়েছে। ঢাকের দায়ে মনসা বিকিয়ে যাবে এয়ারবেস তৈরি করতে করতে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসকে পাড়ি দিতে হবে প্যারিসে। বাস্তব অবস্থা কিন্তু তাই।
বাংলাদেশের এই সমর বিশেষজ্ঞরা বাংলাদেশ সরকার কি কি কিনতে পারে, তুরস্কের সঙ্গে চুক্তি করছে, অমুক জায়গা থেকে অমুক সাবমেরিন আনবে, অমুক জায়গা থেকে মিসাইল আনবে, আরে খেতে পাবে না যে যাত্রা। কাল বাদে পরশু ভারত সরকার যদি রসুন, আদা, পেঁয়াজ, আলু, পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত দ্রব্যাদি, তেল, বিদ্যুৎ সমস্ত কিছু বন্ধ করে দেয়, মানে জাতিটা গুটিয়ে শুকিয়ে মরে যাবে, সেইখানে দাঁড়িয়ে তারা নাকি মিসাইল কিনবে, এসব গল্প বসে বসে বলা হচ্ছে। আসলে বাংলাদেশের গরিব মানুষ তো তারা তো অপরাধী নন, অপরাধী তো এই মোহাম্মদ ইউনূসের বৈষম্য বিরোধী যে লোকগুলো বসে আছে ওখানে, এলিমেন্টগুলো বসে আছে, রাজাকার জামাত যেগুলো বসে আছে, সেইগুলো তো আসল অপরাধী। বাংলাদেশের গরিব মানুষের দৈনন্দিন জীবন চালানোর ব্যাপারটা উচ্চ করে দিয়ে ভারত বিদ্বেষ ক্যাম্পেইনকে সামনে রেখে আরও কিছুদিন যদি সরকারটাকে, ইন্টারিম সরকারটাকে টেনে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্যে তারা ধাবিত হচ্ছে। এবং তার পেছনে এই 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 চিন্ময় মহারাজের যে কাণ্ডটা ঘটছেন, এবং সেখানে দাঁড়িয়ে একদিকে মোহাম্মদ ইউনূস, সেদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, দুই সরকার পাশাপাশি আছেন, এ রাজাকার জামাতদের আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, ভালোবাসার লোক। ফলত সেইখানে দাঁড়িয়ে হিন্দু বিতরণ কর্মসূচি চালাচ্ছে। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি যদি আধখানা রুটি খাই, ওদেরও আধখানা রুটি খাওয়াবো। আহারে, পশ্চিমবঙ্গের মানুষকে চাকরি, ব্যবসা, শিল্প দিতে পারছো না, আর ওই 1,30,00,000 হিন্দু যাতে পশ্চিমবঙ্গে চলে আসে জমি জমা সম্পত্তি ছেড়ে দিয়ে, এমন একটা স্ট্র্যাটেজি এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়েছেন। আবার তিনি রাষ্ট্রপুঞ্জের গল্প বলেছেন। আসলে মানুষকে বিভ্রান্ত করো। বাংলাদেশ বর্ডারটাকে সিল করার জন্য 72টা আউটপোস্টে বিএসএফকে জমি দেননি। বিএসএফের 50 কিলোমিটার ডমিনেশনের পাওয়ারের ব্যাপারে বিরোধিতা করেছে যে সরকার জামাতের বিরোধিতা করার জন্য হিন্দু শব্দটা ব্যবহার করতে পারছে না পর্যন্ত। যেমন তৃণমূল কংগ্রেসের ভাসুর ভাদ্রভৌয়ের সম্পর্ক হচ্ছে হিন্দু আর তৃণমূল কংগ্রেসের মধ্যে, সেই সরকার এখন নাকি রাষ্ট্রপুঞ্জ দেখাচ্ছে। শুনতে হচ্ছে এই বাংলাকে দুর্ভাগ্যের, যেমন মোহাম্মদ ইউনূসকে খেতে গিলতে হচ্ছে বাংলাদেশের গরিব মানুষগুলোকে, ঠিক সেইভাবে এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়কে গিলতে হচ্ছে বাংলার মানুষকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষ একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে, যে কাহিনীটা খুব ইন্টারেস্টিং বলে আমার মনে হলো আজকে বলি। সেটা হচ্ছে, দেখুন, যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি তার 2-1 দিন আগে বিশাখাপত্তনম থেকে, সেখান থেকে সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ, একটা উৎক্ষেপণ ট্রায়াল করে দিল সাকসেসফুলি ভারত সরকার। এবং ভারতবর্ষে কোনো মিডিয়া সেটা নিয়ে হইচই করে প্রচার করলো না, কিন্তু ওই মিসাইলের ছবিটা আমার খুব ইচ্ছে করছিল আপনাদের দেখাতে। মিসাইল উৎক্ষেপণ হচ্ছে, এবং তার রেঞ্জ কত জানেন? যেখান থেকে ছোঁড়া হচ্ছে, সাবমেরিন সমুদ্রের তলায় থাকে, সমুদ্র থেকে ভেসে উঠলো, সেইখান থেকে মিসাইলটা উৎক্ষেপণ করে সাবমেরিন নিচে চলে গেল। সেই দৃশ্যটা দেখাতে পারছি না টেকনিক্যাল কারণে, কিন্তু বাংলাদেশের সমস্ত মিডিয়া সেগুলো দেখাচ্ছে। দেখো ভারত এই করেছে, দেখেছো ভারত এই করেছে, দেখেছো ভারত এই করেছে। প্যানিক তৈরি হচ্ছে, প্যানিক বাটনটা নরেন্দ্র মোদী টিপে দিয়েছেন, এবং তার ফলে কী হলো, 3,500 কিলোমিটার ডেস্টিনেশনের ব্যালিস্টিক মিসাইল, আমি তার ডিটেলসটা আপনাদের কাছে দেবো, পারমাণবিক হামলা করতে পারে, মানে এই মিসাইলে পারমাণবিক অস্ত্র দিয়েও ছাড়তে পারে ভারতবর্ষ, সেই ক্ষমতা অর্জন করেছে। এবং সেইটা আইএনএস আরিঘাট, সাবমেরিনটার নাম হচ্ছে আইএনএস আরিঘাট, সাবমেরিনটার নাম হচ্ছে আইএনএস আরিঘাট, যেটা গত অগস্টে সমুদ্রের তলায় গিয়েছিল, এবং সেখান থেকে 3,500 কিলোমিটার ডিস্টেন্স রেঞ্জে উৎক্ষেপণ করা হলো একটা মিসাইল, যেটা লক্ষ্যবস্তু 3,500 কিলোমিটার দূরে। ভাবতে পারছেন, বিশাখাপত্তনম থেকে করা হলো। আমি দেখছিলাম বিশাখাপত্তনম থেকে বাংলাদেশের চট্টগ্রামের সবথেকে প্রত্যন্ত অঞ্চল, যেটা সবথেকে দূরত্বের অঞ্চল, আমি হিসেব করে দেখছিলাম ডিস্টেন্স হচ্ছে 1,428 কিলোমিটার, অথচ এই মিসাইলের ক্ষমতা আছে 3,500 কিলোমিটার। 1,428 কিলোমিটার বিশাখাপত্তনমের থেকে সাবমেরিন, ঈশ্বর করুন সেই দিন যেন না আসে, কিন্তু তাও বলছি, যদি বাংলাদেশ বাড়াবাড়ি করে, বাংলাদেশ এটা ভেবেই প্যানিক যে যদি এই বিশাখাপত্তনম থেকে একটা মিসাইল বাংলাদেশের দিকে ছুড়ে দেয় 1,428 কিলোমিটার, ওটা তো 3,500 কিলোমিটার দূরে ডিস্টেন্স রেঞ্জে যেতে পারে। 1,428 কিলোমিটার। আমি হিসাব করে দেখছিলাম পাকিস্তান কত দূর, বিশাখাপত্তনম থেকে, বঙ্গোপসাগরের ওই অঞ্চল থেকে বিশাখাপত্তনম থেকে যদি উৎক্ষেপণ হয় মিসাইল, পাকিস্তানকে টার্গেট করতে গেলে 2,200 কিলোমিটার, 2,200 কিলোমিটারের মধ্যে রেঞ্জ, আর সেখানে ক্ষমতা আছে 3,500 কিলোমিটার, আর এটা 1,428 কিলোমিটার দূরে বাংলাদেশ নিজেরা ওই টিভিতে বসে বসে হিসেব করছে বিশ্লেষকরা, ওই টিভি সঞ্চালক বা টিভি যারা তথাকথিত মিলিটারি পার্সনরা সেটা নিয়ে দেখছে না, সেটা নিয়ে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ করছে। ভারত সরকার দিনগুলো ভাঁচলো, দেখুন আমি দেখছিলাম হিসেব করে, 3টে দিন তারা বেছেছে। সেই অনুযায়ী তারা অলরেডি নোটামকে রিপোর্ট করেছিল যে আমরা এই সময়টা এয়ার স্পেসটা ফাঁকা চাই, এবং সেই ডিস্টেন্সের ব্যাপারটা যেদিনকে নোটামকে জানিয়েছিল 28, 29, 30, এই 3টে দিন, 27 থেকে 30, অর্থাৎ যেখান দিয়ে ক্ষেপণাস্ত্র যাবে যে সময়টা, সেখানে যে এরিয়া, যে স্পেস, সেই স্পেসটা ফাঁকা না করলে কোনো প্লেন এলে তো উড়ে যাবে,
ফলত নোটাম বলে একটা সংস্থা, সেই সংস্থার সূত্র ধরে এয়ার স্পেসকে ফাঁকা করতে হয় এবং বাংলাদেশ সেটা 27 ভারতবর্ষ সেটা 27 থেকে 30 এই সময়টা নভেম্বরের মধ্যে ফাঁকা করেছিল এবং এই স্পেস দিয়ে যেসব বিমান যায়, বিমান যাওয়া বন্ধ ছিল এবং স্বাভাবিকভাবে সেইখান দিয়ে এই সফল উৎক্ষেপণটা হয়েছে। ভারতবর্ষের মিডিয়া সেভাবে সম্প্রচার করেনি, কিন্তু বাংলাদেশ মিডিয়া গেল রব, ঝাঁঝে মরে যাওয়ার অবস্থা। মানে আমি খালি ভাবছিলাম যে বাংলাদেশ বুঝতে পারছে যে ওই 50টা যুদ্ধ বিমানে এয়ারবেসের গল্প বলছে না, আমি বলছি এই একটা মিসাইল যদি বাংলাদেশে গিয়ে পড়ে, আবার বলছি ঈশ্বর করুন সে দিনটা যেন না আসে, বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল শেষ হতে 10 মিনিট লাগবে। বাংলাদেশ এটা ভেবেই কিন্তু চিন্তিত এবং আরও লাফাচ্ছে, আরও বাড়াচ্ছে। আমার নিজস্ব একটা ধারণা, দেখুন ভারত সরকারের যারা এই সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা, তারা কিন্তু ভারত সরকারের অনুমতি দিয়েছে যে এই সময় সফল উৎক্ষেপণটা হোক। এই উৎক্ষেপণ অলরেডি কমপ্লিট এবং এটার জন্য নোটাম যে এয়ার স্পেসটা বুক করেছে সেটা হচ্ছে 3950 সম্ভবত, অর্থাৎ 3500 কিলোমিটার রেঞ্জ, কিন্তু যে স্পেসটা বুক করেছে সেটা হচ্ছে 3950, অর্থাৎ 3500 পরেও আরও 450 কিলোমিটার অ্যাডিশনাল স্পেস বুক করেছে, যাতে আগে পরে হলে কোনোভাবে ডিস্টার্ব না হয়। এই মিসাইল কোথায় গিয়ে পড়লো? সমুদ্রে গিয়েই পড়েছে। ফলত সেই সমুদ্রে গিয়ে মিসাইল ওঠা এবং পড়ার সেই সব দৃশ্য বাংলাদেশের ডিজিটাল মাধ্যমে, ইলেকট্রনিক্স মাধ্যমে গুড়গুড় করে ঘোরাচ্ছে, তারা দেখাচ্ছে। ভারত সরকার কেউ দেখাচ্ছে না, ভারতের মিডিয়াও সেভাবে সেটা নিয়ে হইচই করছে না, একটু রিপোর্ট প্লেস করেছে। এবং শুনলে অবাক হবেন অবাক হবেন না, মানে এটা আমারও জানা ছিল না বলে বলছি, যে এই ধরনের মিসাইল উৎক্ষেপণ একমাত্র সোভিয়েত রাশিয়া, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তারা এই ধরনের মিসাইল উৎক্ষেপণ, তাঁদের রেঞ্জ হচ্ছে 5000 কিলোমিটার। ভারত সরকার 3500 কিলোমিটার পর্যন্ত সফলতার সঙ্গে উৎক্ষেপণ করলো 27 থেকে 30-এর মধ্যে। চীন, রাশিয়া, আমেরিকা তারা ইতিমধ্যেই 5000 কিলোমিটার রেঞ্জের সফল উৎক্ষেপণ করে তারা সেই ক্ষমতা অর্জন করেছে। প্রশ্ন হচ্ছে ভারত সরকারের কি এটা প্রথম? না, ভারত সরকার এর আগে, এটা হচ্ছে K4 মিসাইল, ভারত সরকার এর আগে K15 মিসাইল 750 কিলোমিটার রেঞ্জের 2016 সালে উৎক্ষেপণ করেছিল। 2016 সালে 750 কিলোমিটার রেঞ্জের K50 মিসাইল তারা ইতিমধ্যে উৎক্ষেপণ করেছিল প্রথমবার। এটা হচ্ছে দ্বিতীয়বার এবং এই দ্বিতীয়বারের সম্মতিটা অগাস্ট মাসে এই কেস আরিঘাট যে সাবমেরিন হয়েছে সেটা সমুদ্রের মধ্যে নেমেছে এবং 27 থেকে 30 নভেম্বরের মধ্যে সেই অনুমতিটা ভারত সরকার দিল। কেন এই সময় দিল এটা নিয়ে বিস্তর জল্পনা চলছে। উত্তর পরিষ্কার, আর বাংলাদেশ তো প্র্যাকটিক্যালি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। বাংলাদেশে যারা সমর বিশেষজ্ঞদের ওই জামাতদের সরকার, রাজাকারদের সরকার, তারা টিভির টক শোগুলোতে বসিয়েছেন না, তারা এটা কোনো ব্যাখ্যা দিতে পারছেন না, যে খুব বাড়াবাড়ি কয়েকদিন ধরে করছেন, আমরা দেখে নেবো, আমরা 7 সিস্টার কেটে দেবো, না খেতে পেয়ে মরবে, এসব বলছিলেন। তো এই মিসাইল উৎক্ষেপণের পরে তারা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে যে ভারত সরকারের একটা কমিটি আছে, যে কমিটিটার নাম হচ্ছে CCS এবং ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, তারা ইতিমধ্যে আরও 2টো নিউক্লিয়ার পাওয়ার্ড অ্যাটাক সাবমেরিন, অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার উৎক্ষেপণ কেন্দ্র, 2টো সাবমেরিনের অর্ডার দিয়ে দিয়েছেন। এবং এইটা ভারত সরকারের, মনে রাখবেন, ভারতের নিজস্ব অর্গানাইজেশন, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO তৈরি করছে, বাইরে থেকে কিনতে হচ্ছে না, DRDO নিজেরা তৈরি করছে। ইতিমধ্যে প্রস্তুতি অনেকটা এগিয়ে গেছে, সামনের বছর আরও 2টো সাবমেরিন এমন আসছেন যারা কিন্তু এই ধরনের মিসাইল করতে পারে। এবং এটার ওজন, যেটা এই মুহূর্তের যে উৎক্ষেপণটা যেখান থেকে হলো, যেটা আপনাদের K4 মিসাইল উৎক্ষেপণ হলো আরিঘাট বলে, যে নামটা হচ্ছে INS আরিঘাট, সেটার ওজন হচ্ছে 6000 টন। এর পরেরটার ওজন হবে 7000 টন, এবং এটা এর পরের বছর এই 2টো সাবমেরিন আবার আসছে ভারতবর্ষের সমুদ্র উপকূলে। এবং তাদের সম্ভবত টার্গেট লক্ষ্যমাত্রা, যদিও সেটা ডিক্লেয়ার্ড নয়, 5000 কিলোমিটার, যেটা চীন, রাশিয়া, আমেরিকা ইতিমধ্যে অর্জন করেছে। ভারত এই মুহূর্তে 3500 কিলোমিটার রিচ পর্যন্ত পৌঁছতে পেরেছে। পরের বছরে 6000-এর বদলে 7000 টন এবং পরের বছর সম্ভবত 3500-এর বদলে 5000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে। প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের একটা শক্তিশালী পররাষ্ট্র, মানে সামরিক অস্ত্র যা বলিয়ান, তার বিরুদ্ধে বাংলাদেশ এই যে লড়ার চেষ্টা করছে, বাংলাদেশের গরিব মানুষকে বুঝিয়েছে। বলুন তো, একটা পরিস্থিতি যদি ক্রিটিক্যাল হয়, বাংলাদেশের মানুষ যাবে কোথায়? চারদিকে তো ভারতবর্ষ দিয়ে ঘেরা, পালাবে কোথায় বাংলাদেশের মানুষ?
সামনে পড়ে থাকবে শুধু বঙ্গোপসাগর, সেখানে ঝাঁপ দেবেন না, আমরা চাই না। আমরা চাই শান্তিপূর্ণ একটা সহাবস্থান। ভারতবর্ষের সঙ্গে টেক্কা নিতে যাবে না এটুকুই প্রত্যাশা করতে পারি আমরা ভারতবাসী হিসেবে। কিন্তু ভারতবর্ষকে বাংলাদেশের মতো একটা মানে কী বলবো ছোট্ট রাষ্ট্র, যার না আছে আর্থিক ক্ষমতা, না আছে সামরিক অস্ত্রের ক্ষমতা, সেখানে কিছু ওই জেনারেল জিয়ার অনুসারী কিছু জামাতপন্থী কিছু সমর বিশেষজ্ঞরা বসে বসে প্রত্যেক দিন সেখানকার মানুষকে উত্তেজিত করছে এবং এমন একটা পরিবেশ তৈরি করছে যেমন ভারত কালকেই বাংলাদেশ আক্রমণ করবে। আমি শেষ করবো আজকের এই প্রতিবেদন একটা সুনির্দিষ্ট কথা বলে। আচ্ছা, 71-এর বাংলাদেশ যুদ্ধে, মুক্তিযুদ্ধে জেনারেল মানেকশ, ইন্দিরা গান্ধীরা যেভাবে ভারতবর্ষের তরফ থেকে বাংলাদেশকে সাহায্য করেছিল, ভারত তো সেদিনই চাইলে পারত বাংলাদেশের বেশ কিছু অঞ্চল নিজেদের দখলে নিয়ে আসতে। সেদিনই চাইলে তো ভারতবর্ষ করতে পারতো যে বাংলাদেশের মধ্যে আরেকটা হিন্দু রাষ্ট্র তৈরি করে দেওয়া। করেছে? 71 থেকে 2024 কত বছর গেছে ভাবুন তো। 50 বছরের উপর 71-এর যুদ্ধ চলে গেছে, মুক্তিযুদ্ধ চলে গেছে, ভারতবর্ষ কোনোদিন ফিরেও তাকায়নি।